ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ভিডিওর এই সেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডেতে লেখা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, আজকের ভিডিওটা হলো ক্লাস 10 স্টুডেন্টদের জন্য। তোমাদের তো সামনেই পরীক্ষা আছে, তো আমি ওই জন্য একদম প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছি। বাট যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বা রেগুলার ভিউয়ার্স, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে থাকবে এই বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায়, এবং এই বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত প্রথমেই তো আমরা নদীর কাজটা পড়ি। নদী কিভাবে ক্ষয় করে, মানে নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া, তারপর এই চ্যাপ্টারের এই বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, এই বিষয়গুলো আমার চ্যানেলে আগে আলোচনা করা হয়ে গেছে। আমি তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কগুলো তোমরা দেখে নিও। তাই আমি একদম প্রথমেই বহির্জাত প্রক্রিয়াতে যাচ্ছি না, ওটা অলরেডি আমার আলোচনা করা আছে। অ্যাকচুয়ালি যারা আমার এই ভিডিওটা দেখছো, ক্লাস 12-এ যদি কোনো স্টুডেন্ট থাকো, তোমরা জানবে যে 12-এও তো যেহেতু বহির্জাত প্রক্রিয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমি আলোচনা করে দিয়েছি। তো ওই আলোচনাটা কিন্তু ক্লাস 10-এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো আমরা তাহলে একদম সরাসরি চলে যাই বহির্জাত প্রক্রিয়ায় নদীর গতি। নদীর কাজ পড়েছি, নদী কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে। এরপরে চলে আসি নদীর গতি। তোমরা দেখতে পাচ্ছ নদীর গতিতে মানে এন্টার তার কোর্সে আমরা উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি, তিনটে গতি দেখতে পাই। নদী কাকে বলে? আমরা জানি যে যখন কোনো জলধারা ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে শুরু হচ্ছে আর একটা জায়গায় গিয়ে শেষ হচ্ছে। কোথায় শুরু হচ্ছে? শুরু হচ্ছে যেখানে উচ্চতা সব থেকে বেশি থাকে, যে মানে স্পটে বা যে পয়েন্ট থেকে নদী তার যাত্রা শুরু করে তাকে বলা হয় উৎস। উৎস, তাহলে এইটা হলো সেই নদীর উৎস অঞ্চল। নদী দীর্ঘ পথ অতিক্রম করছে, অতিক্রম করে কোথায় গিয়ে মিশছে? না, সমুদ্রে। সমুদ্রে যেখানে গিয়ে নদী মেশে, সেই পয়েন্টটাকে কি বলা হয়? তাকে বলা হয় মোহনা। আমরা জানি এটা। এবারে এই যে জলধারাটা ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হলো, এ কি শুধু একাই প্রবাহিত হলো? না, তার গতিপথে অনেক বন্ধু পেয়েছে। আবার যখন সে তার নিজের প্রবাহকে চালিয়ে নিয়ে যেতে পারছে না, তখন গাছের শাখা প্রশাখার মতো কিছু শাখাও তৈরি করেছে। তো বন্ধুটা সে কখন পেয়েছে? বন্ধুটা পেয়েছে উচ্চ গতিতে, অর্থাৎ যখন ভূমির ঢালটা একদম টপে, সর্বোচ্চ ভূমির ঢাল, সেখানে শুধুমাত্র যে এই মূল নদী বা মূল জলধারাটাই প্রবাহিত হয়েছে তা নয়, আরো এই ঢাল বরাবর আরো অন্যান্য জলধারা এসে মূল নদীতে মিশেছে। সেইগুলোকে কি বলা হয়? এই যে অন্যান্য জলধারাগুলো মূল নদীতে এসে মিশেছে, সেইগুলোকে বলা হয় উপনদী। আর উপনদী মূল নদীর যে স্থানে মিলিত হয়, এই যে স্থানগুলো, এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় সঙ্গম স্থল বা কনফ্লুয়েন্স। সঙ্গম স্থল বা কনফ্লুয়েন্স, এগুলো রেডি করবে, এগুলো কিন্তু শর্ট প্রশ্নে তোমাদের আসতে পারে। তাহলে শাখা কোথায় তৈরি হয়েছে? আমরা দেখতে পাই নদীর শাখা কোথায় তৈরি হবে? নদীর শাখা তৈরি হবে নিম্ন গতিতে, কারণ নিম্ন গতিতে নদীর প্রবাহর মানে আর এনার্জি থাকে না। নদীর গতির মধ্যে বা নদীর যে যখন জলটা প্রবাহিত হচ্ছে, মূল নদীর বা মূল স্রোতের এনার্জি অনেকটা কমে যায়, তখন সে মূল জলধারাটা বা মূল প্রবাহটা এগিয়ে নিয়ে যেতে পারে না। তখন কি করে? তখন সে অনেক শাখা জলধারা সৃষ্টি করে। এরাও কিন্তু সেই সমুদ্রে গিয়ে অর্থাৎ মোহনায় গিয়ে পড়বে। এদেরকে বলা হয় শাখা নদী। এবং উপনদীর মতোই নদীর মূল নদীর যে অংশ থেকে এই শাখা নদীগুলো বেরোবে, সেইগুলিকে বলা হয় টেক অফ পয়েন্ট। টেক অফ পয়েন্ট। তাহলে দেখো, এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন পেয়ে গেলে, তাই না? আচ্ছা, এবারে তোমরা দেখবে
বইতে আছে যে ধারণ অববাহিকা। কি ধারণ মানে যে ধরে রাখছে, অর্থাৎ এই যে মূল নদীর কথা বলছি, উপনদীর কথা বলছি, এখানে কিন্তু শাখা নদীর কোনো কাজ নেই ধারণ অববাহিকায়। ধারণ অববাহিকায় মূল নদী আর উপনদীরই কাজ রয়েছে। মূল নদী এবং শাখা নদী সম্বলিত উচ্চ গতির এই যে উচ্চ পার্বত্য অঞ্চলের যে জায়গাতে ম্যাক্সিমাম জল ক্যারি করছে সেইটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। বোঝাতে পারলাম? অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে মূল নদী বা মূল জলধারা জল প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য উপনদীর জল একসাথে সেখানে ধারণ করছে যে জায়গাটা, তাকেই বলা হয় ধারণ অববাহিকা। তাহলে নদী অববাহিকাটা কোনটা? একদম উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে নিম্নভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক ভূমিরূপ গঠন করেছে, সেই পুরো জায়গাটাকে বলা হয় নদী অববাহিকা। যেমন আমাদের গঙ্গা নদীর অববাহিকা হলো একদম সুদূর গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। বোঝা গেল? চলো এবারে তাহলে এই যে গতি যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি কি কাজ হয় একটু দেখে নিই। উচ্চ গতি অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চল, মানে এখানে ভূমির ঢাল থাকে সর্বাধিক। নদীর উৎস অঞ্চল এই জায়গাটা, মূল নদী সৃষ্টি হচ্ছে এই জায়গায়, উপনদীর সংখ্যা বেশি, এই জায়গায় জলবিভাজিকার সংখ্যা বেশি। জলবিভাজিকা কি? জলবিভাজিকা হলো যে এমন একটি উচ্চভূমি, অবশ্যই উচ্চ পার্বত্য অঞ্চলে থাকবে, এমন একটি উচ্চভূমি, মনে করো এই একটা উচ্চভূমি, উচ্চ শিখর, যার দুদিক থেকে দুটো নদী গোষ্ঠী প্রবাহিত হয়েছে ঠিকই কথা, কিন্তু এই দুটো নদী গোষ্ঠী কিন্তু একসাথে মিলিত হচ্ছে না, কারণ এই শীর্ষটা আছে বলে। তাহলে শীর্ষটাই হলো এখানে জলবিভাজিকা। জলবিভাজিকা মানে দুটো জল গোষ্ঠীকে বা নদী গোষ্ঠীকে যে বিভাজন করছে তাকে বলা হয় জলবিভাজিকা। তাহলে উচ্চ গতিতে আর কি কি আমরা দেখতে পাই? এই উচ্চ পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি হওয়ার জন্য নদীতে জলের স্রোত খুব বেশি থাকে। ঠিক আছে, নদীর সামনে যদি কোনো বাধা থাকে নদী সেগুলোকে একদম নিয়ে বেরিয়ে যায়, দাঁড়ায় না। তাই উচ্চ পার্বত্য অঞ্চলে নদী খরস্রোতা হয় এবং যেহেতু নদীর এনার্জি খুব বেশি, নদীর জলপ্রবাহ খুব বেশি, গতিবেগ বেশি, সেই কারণে উচ্চ গতিতে ক্ষয় কাজের প্রাধান্য সব থেকে বেশি। এখানে কিন্তু কোনো রকম আমরা বহনও দেখতে পারবো না এবং সঞ্চয় তো নয়, ক্ষয় কাজের প্রাধান্য বেশি। কি ধরনের ক্ষয় কাজ? না নিম্নক্ষয়। নিম্নক্ষয় যেহেতু নিম্নক্ষয় বেশি করে, তাই নদীর এই উচ্চ গতিতে যে উপত্যকাটা আমরা দেখতে পাই সেটা হলো ভি আকৃতির উপত্যকা। হ্যাঁ, আই আকৃতির উপত্যকাও দেখতে পাই। আই আকৃতির উপত্যকা আমরা দেখতে পাই সাধারণত শুষ্ক অঞ্চলে, যদি নদীর নিম্নক্ষয় বেশি হয়। আর আমাদের এখানকার এই আর্দ্র অঞ্চলে আমরা কি দেখতে পাই? নিম্নক্ষয়ের জন্য ভি আকৃতির উপত্যকা। ঠিক আছে, আর যত ধরো এই যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি, যেমন মনে করো যে এই যে ভি আকৃতির উপত্যকা, এই আকৃতির উপত্যকা, গিরিখাত, তারপরে জলপ্রপাত, এইগুলো কিন্তু সবই আমরা এই উচ্চ গতিতে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি আমরা মধ্যগতি। মধ্যগতি মানে ভূমির ঢালটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মানে ভূমির ঢালটা এই জায়গায় যেই পরিবর্তন হয়ে যাচ্ছে, নদী এবারে ভাবলো যে কি হলো, আগের মতন তো আর ঢাল নেই, সুতরাং যেগুলোকে নিয়ে, যে বোল্ডার, নুড়ি পাথর, বড় বড় সাইজের নুড়ি পাথরগুলোকে নিয়ে আমি আসছিলাম, তাহলে ঢালের যেই পরিবর্তন হয়ে গেল, আমি তো এইগুলো, এই ভারী জিনিসগুলো তো আমি আর নিয়ে যেতে পারবো না। ঢালের পরিবর্তন হওয়া মানে নদীর কাছে ওইগুলো, বোঝাগুলোর ওজন বেশি হয়ে গেল। ঠিক আছে, তখন কি করে নদী, এইখানে সব ওই যেগুলো ওজন ভারী সেইগুলোকে এখানে সব জড়ো করে দেয়, এবং সেটা যখন জড়ো করে দেখতে অনেকটা হাত পাখার মতো দেখতে লাগে। সেই জন্যই বলা হয় যে উচ্চগতি এবং মধ্যগতির সংযোগস্থলে আমরা যে ভূমিরূপটা প্রথমেই দেখতে পাই সেটা হলো পলল ব্যজনী। ব্যজনী অর্থাৎ সেটা একটা গোল হাত পাখার মতো আকৃতিকে বোঝাচ্ছে, পলল মানে পলি, কেমন। আর এই মধ্যগতি থেকে এই নদীর কি হয়, সমভূমি প্রবাহ অলরেডি শুরু হয়ে যায়।
এখানকার এনার্জির মতো আর এনার্জি থাকবে না, নদী আর সেই রকম খরস্রোতাও থাকবে না। তাই এখানে নদীর মানে ক্ষয় এবং তার সাথে আর কি হয়, ক্ষয় চলে তবে অল্প, উচ্চ গতির মতো নয়, বহন, এই দুটো প্রক্রিয়া চলে। তাও ক্ষয়টা কি ধরনের ক্ষয় না, ক্ষয়টা হলো পার্শ্বক্ষয়। তোমরা মিলিয়ে দেখে নাও, উচ্চ গতিতে নিম্নক্ষয় প্রাধান্য বেশি আর মধ্যগতিতে পার্শ্বক্ষয় প্রাধান্য বেশি। যেহেতু পার্শ্বক্ষয় প্রাধান্য বেশি, সেই কারণে এখানে উপত্যকার আকৃতিটা কিছুটা এই রকম হয়, কেমন। এবং এখান থেকেই এই মধ্যগতি বা সমভূমি প্রবাহ থেকেই তোমরা দেখতে পাচ্ছ নদীটা কিরকম একটু এঁকে বেঁকে গেছে। নদী কিন্তু এঁকে বেঁকে যেতে শুরু করে দেয়, কারণ কি এখানে এবারে যা বাধা পড়বে, নদী সবাইকে আর কাটিয়ে যেতে পারে না, ঢাল কম তো, এনার্জি কমে গেছে, তো সেই জন্য নদী সেই বাধাকে পাশ কাটিয়ে চলে যায়। তো তখনই ওই জন্য এখানে আঁকা বাঁকা গতিপথ আমরা দেখতে পাই। তারপরে চলে এসো নিম্ন গতি, অর্থাৎ এখানে আর কোনো রকম ভূমির ঢাল নেই, পুরো সমান সমুদ্র তলের কাছাকাছি সে চলে এসেছে। সমুদ্র তলে যখনই সে আসছে তার মানে সে নদীর ক্ষয়ের শেষ সীমা রচনা হয়ে গেছে, ক্ষয়ের শেষ সীমা। সমুদ্র সমতলে এসে সে আর কাউকে ক্ষয় করতে পারে না। এখানে তার প্রধান কাজটাই হয় সঞ্চয়। সে তার সারা জীবনে যা কিছু ক্যারি করেছে, যা কিছু ক্ষয় করেছে, সব ক্ষয়জাত পদার্থগুলোকে এনে নিম্ন গতিতে সঞ্চয় করে। সেই জন্য আমরা নিম্ন গতিতে সঞ্চয়জাত ভূমিরূপে পুরোটা দেখতে পাবো। যেমন কি, যেমন মনে করো নদীর চর, তারপরে স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, এবং সব থেকে উল্লেখযোগ্য মোহনায় আমরা যেটা দেখতে পাই সেটা হলো বদ্বীপ। তবে হ্যাঁ, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না। কেন বদ্বীপ গড়ে ওঠে না সব নদীর মোহনায়, তার ডিটেল ভিডিও আমার রয়েছে চ্যানেলে, তোমরা দেখে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো তাহলে এখানে ভূমি মানে উপত্যকাটা কিরকম দেখতে হবে, এখানে উপত্যকাটা হবে এইরকম বিস্তৃত, কারণ অলরেডি তো সবকিছু সঞ্চয় হয়ে গেছে না, কোনো রকম আর নিম্নক্ষয় নেই, পার্শ্বক্ষয় নেই, সবকিছু সঞ্চয়। অর্থাৎ নদী এখানে কি করছে, তার মূল প্রবাহটাকে জাস্ট বজায় রাখার জন্য এমনি স্থির জল হিসাবে সে দাঁড়িয়ে রয়েছে, আর এইসব শাখা নদীগুলোকে সে বার করেছে যাতে তার বাকি কাজগুলো সে করে, মানে মূল নদীর বাকি কাজগুলো যাতে করে। ঠিক আছে, তাহলে এই হলো নদীর তিনটি গতির বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নদীর উচ্চ গতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, বা উচ্চ গতি এবং মধ্যগতির মধ্যে পার্থক্য লেখো, বা নদীর গতিপথ সম্পর্কে যা জানো লেখো। তখন তোমরা এরকম একটা ডায়াগ্রাম দিয়ে তোমরা পুরো বিষয়টা ব্যাখ্যা করবে, কেমন। তাহলে এই হলো আজকের আলোচনা। এর পরের ভিডিওতে আমি বহির্জাত প্রক্রিয়া নিয়ে যা যা রয়েছে সেগুলো আলোচনা করে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার ক্লাস চলছে, যারা ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক ঝটপট ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও। সেখানে কিন্তু আমার অনলাইন ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়, এবং ক্লাসের শেষে PDF নোটস দেওয়া হয়, মক টেস্টও নেওয়া হয় একদম মিনিমাল ফিসে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।